অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ নিয়ে সংসদ সচিবালয়ে শুরু হচ্ছে সংবাদ সম্মেলন। ছুটির দিনেও গ্যাসের জন্য হাহাকার, রাজধানীর পাম্পে পাম্পে দীর্ঘ লাইন, চরম ভোগান্তিতে চালকরা। বাংলাদেশ সহ ৬০টি দেশে পণ্যের নতুন শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র, অযৌক্তিক বলছে কোনো দেশ। অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। ২০২৩ সালের ২৪শে এপ্রিল আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রপতি হওয়া মোহাম্মদ শাহাবুদ্দিনের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৮ সালের এপ্রিলে। ৫ বছরের জন্য নিয়োগ পেলেও ৩ বছর ৩ মাস দায়িত্ব পালনের পর পদত্যাগ করলেন শাহাবুদ্দিন। ৫ আগস্ট অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছাড়ার পরও রাষ্ট্রপতি হিসেবে টিকে ছিলেন প্রায় ২ বছর। আইন অনুযায়ী বাংলাদেশের ২০২৩ সালের ২৪শে এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করেন দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন। তার দায়িত্ব নেওয়ার ৩ মাস পরই আসে রক্তাক্ত ২৪। ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর পাল্টে যায় দেশের রাজনৈতিক পরিস্থিতি। প্রধান উপদেষ্টার শপথ, এরপর সংসদ ভেঙে দেওয়া এবং অন্তর্বর্তী সরকার গঠনসহ রাজনৈতিক পালাবদলের গুরুত্বপূর্ণ কয়েকটি পর্যায়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন শাহাবুদ্দিন। গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণ চেয়েছিলেন ছাত্রনেতারা। তার পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাও সহ বিভিন্ন কর্মসূচি পালন করে জুলাই আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন সংগঠন। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাকে সরানোর কোনো উদ্যোগ নেয়নি। যদিও অন্তর্বর্তী সরকারের সময় অসম্মানিত হয়েছিলেন বলে রাষ্ট্রপতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন। আমি আইন অনুযায়ী ২০২৬-এর ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। মোহাম্মদ শাহাবুদ্দিন আওয়ামী লীগের আমলে দলটির মনোনয়নে রাষ্ট্রপতি নির্বাচিত হলেও সরকার গঠনের পর বিএনপি তাকে সরানোর পথে যায়নি। সরকার পরিবর্তনের পর থেকেই রাষ্ট্রপতির ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ছিল। তবে সরকার বা বিএনপি থেকে প্রকাশ্যে কখনো তার পদত্যাগের দাবি ওঠেনি। অবশেষে গুঞ্জন নাটকীয়তার পর স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধানের ৫০-এর ৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। আর ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন স্পিকার। দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের সিদ্ধান্তের পর এখন রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে কে হচ্ছেন ২৩তম রাষ্ট্রপতি। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবন এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ, রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, বঙ্গভবনে কি ধরনের তৎপরতা দেখছেন, বিস্তারিত জানাবেন। প্রিয়া, আসলে এই মুহূর্তে রয়েছে কিন্তু বঙ্গভবনের সামনেই রয়েছি, দেখতেই পাচ্ছেন আসলে বঙ্গভবনের সামনে একদমই শুনশান নিরাপত্তা। আসলে এই রাষ্ট্রপতির যে পদত্যাগের যে গুঞ্জন, সেটি কিন্তু আসলে প্রবাসী এক সাংবাদিকের ফেসবুক স্ট্যাটাসের মধ্য দিয়ে কিন্তু আসলে তোলপাড় শুরু হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি, যিনি ২২তম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন, তার যে দায়িত্ব পালন সেটি নিয়ে কিন্তু আসলে তিনি ২০২৩ সালের এপ্রিল মাসে কিন্তু তিনি দায়িত্ব পালন শুরু করেন। এরপর থেকে কিন্তু আসলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে মাত্র অল্প কদিন পরেই কিন্তু সরকারের জুলাই অভ্যুত্থানে সরকারের পতনের পর থেকে অন্তর্বর্তী সরকারের পর কিন্তু এখন বিএনপি সরকার, সবকিছু মিলিয়ে কিন্তু তার উপরে বেশ চোট গিয়েছে। কারণ জুলাই অভ্যুত্থানের ছাত্ররা কিন্তু তার
পদত্যাগের জন্য যে দাবি করেছিলেন সেটি কিন্তু সেই আন্দোলনটা কিন্তু খুব জোরালো সরল ভাবে হয়েছিল। তবে বুধবারের যে ফেসবুক স্ট্যাটাস, এরপর গতকাল থেকে আজকে পর্যন্ত যে গুঞ্জন, সবকিছু মিলিয়ে আজকে বিকাল 5টা নাগাদ কিন্তু অবশেষে সেই গুঞ্জন সত্য হলো। কারণ কিছুক্ষণ আগে এই বঙ্গভবন থেকে কিন্তু পদত্যাগের যে কাগজটি সেটি কিন্তু আসলে বঙ্গভবন থেকে নিয়ে যাওয়া হয় এবং সেটি কিন্তু আসলে স্পিকারের কাছে নিয়ে যাওয়া হয়। এরপরে কিন্তু পদত্যাগপত্রের বিষয়টি একদম খোলাসা হয়ে যায়। আপনি জানেন যে গতকালকের এই গুঞ্জনের পর থেকে কিন্তু যিনি স্পিকারের দায়িত্ব পালন করছেন তিনি কিন্তু 19 জুলাই তার চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলেন, কিন্তু এই সফর তিনি শর্টকাট করে রাষ্ট্রপতির এই পদত্যাগের গুঞ্জনকে সত্য হিসাবে নিয়ে কিন্তু তিনি দেশে এসেছেন এবং আজকে কিন্তু সেটা সেই সেই ক্ষণটি কিন্তু যে জল্পনা কল্পনার যে অবসান সেটি কিন্তু কিছুক্ষণ আগেই হয়েছে। তবে দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে কিন্তু মোহাম্মদ শাহাবুদ্দিন দায়িত্ব পালন করছিলেন। তবে ইতিপূর্বে কিন্তু বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আরো একটি গুঞ্জন কিন্তু ভাসছে, কে হচ্ছে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি। আসলে এ নিয়ে যদিও সরকার বা ক্ষমতাসীন দল বিএনপি থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো ব্যক্তির নাম আসলে প্রকাশ করেনি, তবে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ব্যক্তির নাম কিন্তু আসলে ঘুরপাক খাচ্ছেন। তবে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে সংবিধান অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি পদত্যাগ করলে তার রাষ্ট্রপতির দায়িত্ব কিন্তু পালন করবেন যিনি স্পিকারের দায়িত্ব থাকেন, তিনি কিন্তু দায়িত্ব পালন করবেন 3 মাসের মধ্যে। নতুন রাষ্ট্রপতি যখন আসবেন তিনি স্পিকার কিন্তু তার কাছে রাষ্ট্রপতির যে রাষ্ট্রপতির দায়িত্ব তার কাছে দিবেন। এই 3 মাস পর্যন্ত কিন্তু আসলে সংসদের যিনি স্পিকার তিনি আসলে কিন্তু রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এই মুহূর্তে বঙ্গভবন, রাষ্ট্রপতির যে বাসভবন, সেই বাসভবনের চিত্র আপনাদেরকে আমরা দেখাচ্ছি। একদমই শুনশান, শুধুমাত্র গণমাধ্যম কর্মীরা উপস্থিত রয়েছেন এবং আসলে নিরাপত্তা সেটি আসলে তেমন চোখে পড়ার মতো নয়, একদমই শুনশান পরিবেশ। সবকিছু মিলিয়ে যে প্রবাসী সাংবাদিকের যে ফেসবুক স্ট্যাটাস, সেই স্ট্যাটাস কিন্তু আসলে সত্য হলো এবং 23 সালে যিনি দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এই পর্যন্ত, তার কিন্তু 2028 সাল পর্যন্ত দায়িত্বে থাকার কথা ছিল। যদিও তিনি তার শারীরিক অসুস্থতাকে কারণ দশা দেখিয়ে তিনি কিন্তু পদত্যাগ পত্র দিয়েছেন, এমনটি কিন্তু আসলে আমরা জানতে পেরেছি। সবকিছু মিলিয়ে পিয়া আসলে বঙ্গভবনের সামনে থেকে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ শুভ আপনাকে। রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর একটি হোটেলে বেঙ্গল ডেল্টা কনফারেন্সের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। বলেন, ইরান, যুক্তরাষ্ট্র, রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সরকার সেই চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি অর্থনীতি ও রাজনীতির কাঠামো ঠিক করার চেষ্টা করে যাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তার সব পূরণ করবে বিএনপি সরকার। কথা গুজবে আমি বিশ্বাস করি না, আর পত্র পত্রিকা পড়ে তো রাজনীতির কথা বলা যাবে না, আর এটা হচ্ছে যে রাষ্ট্রপতির কথা, তো ওটা গুজব দিয়ে কিছু বলা যাবে না। নৈতিকতার প্রশ্নে কোনো আপোষ নয় বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর কাকরাইলে জামায়াতের রুকন সম্মেলনে তিনি এই কথা বলেন। আরও বলেন, ফ্যাসিবাদ আমলে যত লোক নির্যাতনের শিকার হয়েছে এবং পঙ্গুত্ব বরণ করেছে তাদের সবার দায়িত্ব নেওয়া উচিত সরকারের। যারাই শহীদ হয়েছেন, গুম হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের সকলের দায়িত্ব নেওয়া সরকারের নৈতিক দায়িত্ব। তাদের সকলের দায়িত্ব নিতে হবে, তাদেরকে সম্মানিত করতে হবে। বেঁচে আছে যারা, তাদের চিকিৎসা এবং পুনর্বাসনের যথাযথ ব্যবস্থা করতে হবে। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন না করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে, এমন মন্তব্য করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে কর্তৃত্ববাদী মানসিকতা সৃষ্টি হয়েছে বিএনপির। নীলফামারীতে শিক্ষা শিবিরের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাজনৈতিক দল বিএনপি বা সরকার দলীয় সংখ্যাগরিষ্ঠতার জোরে তারা পার্লামেন্টে এসে সরকার গঠন করে তাদের মধ্যে যে কর্তৃত্ববাদী মানসিকতা তৈরি হয়েছে, রক্ত দিয়ে অর্জন করা জুলাই সনদ বাস্তবায়ন না করে জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে মুখ ফিরিয়ে নিয়েছে, এতেই দেশটা
একটা সংঘাতের দিকে চলে যাচ্ছে বলে আমরা আশঙ্কা করি। ছুটির দিন মানেই কিছুটা স্বস্তির প্রত্যাশা, কিন্তু সেই স্বস্তি মিলছে না রাজধানীর সিএনজি চালিত যানবাহনের চালকদের। গ্যাসের তীব্র সংকটে নগরীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দেখা গেছে দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না প্রয়োজনীয় গ্যাস। বৃষ্টিতে ভিজে সময় আর আয় দুটোই হারাচ্ছেন চালকরা। ছুটির দিন, সড়কে যানবাহনের চাপ তুলনামূলক কম, কিন্তু রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যেন ভিন্ন এক চিত্র। কোথাও পাম্প বন্ধ, আবার কোথাও গ্যাসের আশায় দীর্ঘ সারিতে দাঁড়িয়ে সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেট কার। বৃষ্টিকে উপেক্ষা করেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা চালকদের। অনেকের অভিযোগ 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। আগে যেখানে একটি সিএনজি চালিত অটোরিকশায় প্রায় 300 টাকার গ্যাস নেওয়া যেত, এখন সেখানে মিলছে মাত্র 50 থেকে সর্বোচ্চ 100 টাকার গ্যাস। বেশি বিপাকে ভাড়ায় চালিত অটোরিকশা ও রাইড শেয়ারিং চালকরা। ট্রিপ ও দৈনিক আয় দুটোই কমেছে। আগে তো পাইছি 20-30 টাকারই পাইছি, আর এখন গাড়ি থাকে 200, 300, 500, 50 টাকার। এইতে কি চালামু আর কই যাবো কোন? এইভাবে তো আমার সংসার চলবো না। এগুলো সরকারের একটা গুরুত্বভাবে দেখা এটা যে কোনো একটা সমস্যার সমাধান করে দিলে আমাকে কষ্টটা থাকলো না। একই অবস্থা প্রাইভেট কারের ক্ষেত্রেও। আগে 500 থেকে 700 টাকার গ্যাস নেওয়া গেলেও এখন মিলছে মাত্র 200 থেকে 300 টাকার। 7টা বাজে লাগাইছি, এখন কয়টা বাজে? 10টা। এখন পর্যন্ত আসি আপনার রেলগেটের ওখানে। এই গাড়িটা 2টা পাম্পের ভোরবেলা 3টা বাজে লাগাইছে, 2টা পাম্প বন্ধ হয়ে গেছে, মুখের সামনে গেছে বন্ধ হয়ে গেছে। এখন এই সিরিয়াল লাগাইছে এখানে, এই মধ্যে এখন গ্যাস পাইতেছে। কয়েকজন চালকের অভিযোগ, কিছু ফিলিং স্টেশনে অতিরিক্ত টাকা দিলে তুলনামূলক সহজে গ্যাস পাওয়া যাচ্ছে। কিছু কিছু পাম্পে সিএনজি দিতে আছে 200 টাকা 300 টাকা ঘুষ নিয়ে সিএনজি দিতে আছে। হ্যাঁ, আমাকেও 200 করে চাইছে, আমরা লইনি, আমরা ফিরে আবার হ্যান্ডেল লাইন ভেঙে এখানে এই লাইন দিচ্ছি। আমাদের দেয় না স্যার, 150 টাকা 200 টাকা নেয় স্যার, এদিকে ঢুকালে আমাদের কোনো লাইন দেয় না। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন পাম্প সংশ্লিষ্টরা। তাদের দাবি, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কম থাকায় প্রয়োজনীয় সরবরাহ মিলছে না, ফলে চাহিদা অনুযায়ী গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না, আর এ কারণেই দীর্ঘ লাইন। ওনারাই বলে যে আমরা টাকা দেবো, সিরিয়াল ছাড়া গ্যাস দিতে হবে, কিন্তু আমরা বলছি যে সিরিয়ালে আসেন, সিরিয়াল ছাড়া গ্যাস হবে না। ফিলিং স্টেশনের পাশাপাশি বাসাবাড়িতেও গ্যাসের তীব্র সংকটে রাজধানীবাসী। রাতে 11টার পরে মিটি করে অল্প আসে, যেটাতে রান্না করা একেবারে অসম্ভব। এই যে এখন হোটেল থেকে নাস্তা নিতে আসছে বাসার জন্য, কি করবো, করার উপায় নেই। সিলিন্ডারের টাকা দেওয়া লাগে, আবার গ্যাসের যে মিটার আছে, মিটারের টাকা ঠিকই দেওয়া লাগে। গ্যাসের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সংকট ও ভোগান্তি অব্যাহত থাকবে বলে আশঙ্কা গ্রাহকদের। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। জোরপূর্বক শ্রম বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অজুহাতে ভারত, বাংলাদেশ সহ 7টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের নতুন এই নীতি অনুযায়ী ক্যাটাগরি ভেদে এসব দেশ থেকে পণ্য আমদানিতে 10 থেকে 12.5% বেশি শুল্ক গুনতে হবে। পুরনো অস্থায়ী শুল্কের মেয়াদ শেষ হওয়ার পরপরই কার্যকর হচ্ছে এই সিদ্ধান্ত। আন্তর্জাতিক বাণিজ্য ও অভ্যন্তরীণ বাজারে নিজেদের প্রভাব বজায় রাখতে আবারও শুল্কের অস্ত্র ব্যবহার করলেন ডোনাল্ড ট্রাম্প। 150 দিনের অস্থায়ী শুল্কের মেয়াদ শেষ হতেই আবারও অন্তত 7টি দেশের উপর ট্রাম্প প্রশাসনের শুল্কের খড়গ। নিয়ম অনুযায়ী বিশ্ববাজার থেকে মার্কিন আমদানির প্রায় 99.4% পণ্যেই এই শুল্কের আওতায় আসছে। যেসব দেশ বাধ্যতামূলক শ্রমবিরোধী আইন জোরদার করেছে, তাদের পণ্যে 10% শুল্ক বসবে। এসব দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, কানাডা ও ইন্দোনেশিয়া। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন, চীন ও তাইওয়ানের মতো দেশ ও অঞ্চলের ক্ষেত্রে এই হার 12.5% পর্যন্ত পৌঁছাবে। নতুন শুল্কের আওতামুক্ত রাখা হয়েছে তেল, গ্যাস, সার, কিছু খাদ্যপণ্য, গাড়ি, ইস্পাত, অ্যালুমিনিয়াম ও কপারের মতো কয়েকটি পণ্য। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি হতে পারে তৈরি পোশাক খাতে। অতিরিক্ত শুল্কের ফলে মার্কিন আমদানিকারকদের ব্যয় বাড়বে। সেই চাপ শেষ পর্যন্ত পড়তে পারে বাংলাদেশের রপ্তানিকারকদের উপর। ভারতের ক্ষেত্রেও বাড়বে রপ্তানি ব্যয়। দেশটির ঔষধ, প্রকৌশল পণ্য, রাসায়নিক, বস্ত্র ও শিল্প পণ্য যুক্তরাষ্ট্রের বড় বাজারে প্রতিযোগিতার মুখে পড়বে। বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত বাণিজ্য সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবে নয়াদিল্লি। মার্কিন প্রশাসনের দাবি, এই শুল্কের উদ্দেশ্য শুধু বাণিজ্য নয়, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় জোরপূর্বক শ্রম বন্ধ করা। জোরপূর্বক শ্রম প্রতিরোধে নতুন শুল্ক কাঠামো চালু হচ্ছে। বাণিজ্য আমাদের উদ্দেশ্য নয়, আমরা চাই জোরপূর্বক শ্রম বন্ধ হোক। যারা এই বিষয়ে পদক্ষেপ নেবে, সেসব দেশের কথা ভাববে যুক্তরাষ্ট্র।
তবে অর্থনীতিবিদরা বলছেন বাস্তবে এই সিদ্ধান্ত বৈশ্বিক বাণিজ্যে নতুন অনিশ্চয়তা তৈরি করবে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর সংসদ সচিবালয়ে চলছে জরুরি সংবাদ সম্মেলন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 50 অনুচ্ছেদের দফা 3 অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ 24শে জুলাই 2026 9 শ্রাবণ 1433 তারিখে রোজ শুক্রবার অপরাহ্ন 5:01 আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। ফলশ্রুতিতে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি এবং জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো। কেন তিনি পদত্যাগ করেছেন এটি নিশ্চয়ই জানার কৌতূহল আপনাদের মধ্যে রয়েছে। তিনি লিখিতভাবে জানিয়েছেন যে তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষার অটোনমিক নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। এই কারণেই তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। সংবিধানে ইতিমধ্যে আপনারা জানেন যেদিন আমি স্পিকার হিসাবে শপথ নিয়েছি সেই দিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবেও শপথ নিয়েছি যদি প্রয়োজন হয়। একইভাবে আমাদের ডেপুটি স্পিকার সাহেব তিনিও যখন ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেন শপথের অংশে বর্ণিত থাকে যখন বলা হবে কোনো কারণে যখন স্পিকারের চেয়ার শূন্য থাকবে তখন ডেপুটি স্পিকার স্পিকারের পদের দায়িত্ব পালন করবেন। সুতরাং আজকে বাংলাদেশের নানা ধরনের কথাবার্তা আমি দুপুরে এসেই শুনছি। দেখা গেল যে এটি প্রকৃত। তিনি শারীরিক অসমর্থের কারণে পদত্যাগ করেছেন। আমি তার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করি এবং আমার মনে হয় তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। আমি তার মঙ্গল কামনা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে একটা দুটো প্রশ্ন করতে পারেন। জি, সঙ্গে স্যার ধন্যবাদ। আমার নাম কামরান রেজা চৌধুরী, আমি একজন ফ্রিল্যান্স জার্নালিস্ট। আমার একটা প্রশ্ন হচ্ছে, মহামান্য রাষ্ট্রপতি যে পদত্যাগপত্র জমা দিয়েছেন তার সঙ্গে কোনো মেডিকেলের কোনো ডাক্তারের সার্টিফিকেট বা কোনো কিছু সংযুক্ত করেছেন কিনা, যাতে করে জনমনে একটা প্রশ্ন আছে যে এটা কি আসলে কাগজে কলমের অসুস্থতা না জেনুইন অসুস্থতা। থ্যাংক ইউ স্যার। আচ্ছা শোনেন, বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ একটি গুরুতর ঘটনা। এর সাথে দেশের ভালো মন্দও জড়িত। রাষ্ট্রপতি একজন মানুষ, তিনি অসুস্থ হতেই পারেন এবং তিনি রোগেরও নাম প্রকাশ করেছেন।
লিখিতভাবে জানিয়েছেন তিনি কি কি রোগে ভুগছেন এবং মাঝে মাঝে তিনি অচেতন হয়ে পড়েন। এর জন্য ডাক্তারের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই, যিনি যেখানে নিজেই এটি দাবি করেছেন। সুতরাং আমরা আশা করি এই পদত্যাগের ফলে সকল ধোঁয়াশা পরিষ্কার হলো, কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের বিরূপ মনোভাব কিংবা কনফিউশন যাতে এইসব ব্যাপারে না ঘটে। রাষ্ট্রপতি পদত্যাগের আগেও রাষ্ট্রপতিরা পদত্যাগ করেছেন বিভিন্ন কারণে। রাষ্ট্রপতি দেশের একজন সম্মানিত মাননীয় রাষ্ট্রপতি, তিনি পদত্যাগ করতেই পারেন এবং এই চেয়ার তো কখনো শূন্য থাকে না। এবং আমি জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র গ্রহণ করেছি, এটি হলো বাস্তবতা। আশা করি সকল ধরনের কনফিউশন এখন থেকে দূর হয়ে যাবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। মহামান্য রাষ্ট্রপতি, একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন করবেন না ভাই, কোনো কনফিউশন ক্রিয়েট করবেন না। আমি একটু ক্লিয়ারের জন্য একটা প্রশ্ন, আমি বাহার আপনারা আমাকে স্পিকার হিসাবেও দেখেছেন, এর আগেও 40 বছর ধরে রাজনীতি করছি, আমি সরাসরি কথা বলতে অভ্যস্ত। সুতরাং কনস্ট্রাকটিভ কথা বলা ভালো। আমি তো প্রশংসাই করলাম তার, তিনি রিজাইন করেছেন স্বাস্থ্যগত কারণে, কি কি রোগের কথা তিনি বলেছেন, কিভাবে তিনি আমাদের কাছে দিয়ে সেটাই জেনেছি। এরপরে এটার মধ্যে তো আর অন্য কোনো কিছু নেই। যে বলেন, একজন মহিলা বলেন। আপনার পরিচয় দিয়ে বলেন। আমি নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আছি। বিরোধী দলের হুইপ নাহিদ ইসলাম গতকাল বলেছেন শুধু পদত্যাগ করলে হবে না, শাহাবুদ্দিনকে গ্রেফতার করতে হবে। সেই বিষয়ে আপনার মতামত কি? এভাবে আমার কোনো মন্তব্য নাই। একটি গুরুতর সলেম অকেশন, দেশের রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। লেট আস ডু জাস্টিস টু হিম। থ্যাংক ইউ ভেরি মাচ। রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক সংকট ও শূন্যতা থেকে দেশকে রক্ষার কথা জানিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। পদত্যাগের পর ডিবিসি নিউজকে সাক্ষাৎকারে তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার গঠনের পাশাপাশি ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনের কৃতিত্ব তার। পদত্যাগ নিয়ে বিভিন্ন অপতথ্য ও গুজব ছড়ানো হয়েছে। সরকারের দিক থেকে কোনো চাপ ছিল না বলেও নিশ্চিত করেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমরা চিঠি পেয়েছি, অসুস্থতার কারণ দেখিয়েছেন। সেটাই তো মেন, সেটাই তো সত্য। নানান রকম মিডিয়াতে কথা হচ্ছে, এগুলো অপতথ্য, সম্পূর্ণরূপে বেসলেস। এই অপতথ্য, বেসলেস, ক্রিয়েটেড, কল্পনা প্রসূত। ইন্টিগ্রাল হয় না এটা। একজন বলে দিল, পরে নিজের মনে যা চাইলো মনের মাধুরী মিশে এক লাইন লিখে দিল, বাস সেটাকে নিয়ে সকলে টানাটানি শুরু করে দিল। কোনো ফোন টোন এসেছিল তারপর পদত্যাগ করেছেন, এরকম কোনো? না, এগুলো বাজে কথা, ফলস। স্যার, বঙ্গভবনে কয়দিন আপনি স্টে করতে পারেন? আর তাহলে তো আইন বিধান আছে 1 মাস থাকার, সেটা তো কোনো কথা না। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি চলে যাব বাসায়। কোথায় উঠবেন আপনি? কি গুলশানের বাসায় নাকি? হ্যাঁ, ওই তো বাসা আর কি। আমি তো কোনো অপরাধী নই। না, সেটা আমি রাষ্ট্রপতি হিসেবে মাথা উঁচু করে কাজ করছি, ক্রাইসিস ম্যানেজমেন্ট করছি 5ই আগস্টের পরে। আমি তো নিজেকে প্রাউড ফিল করি, তাই না, যে আমি একটা ক্রাইসিস থেকে আমি কনস্টিটিউশনটাকে ধরে রাখছি আর কি। এবং সেভাবে একটা গভর্নমেন্টও ফর্ম করে দিছি আমি। সেই গভর্নমেন্ট রাষ্ট্রপতি ফর্ম করছে, সাংবিধানিক ভাবে এটা শুধুমাত্র রাষ্ট্রপতিরই ক্ষমতা। সেইভাবে আমি ইন্টারিম গভর্নমেন্ট করে দিলাম। ইন্টারিম গভর্নমেন্ট চালায় গেল, ইলেকশন হলো এবং ইলেক্টেড এখন গভর্নমেন্ট দেশ চালাচ্ছে। আমি বলতে গেলে আমারই কৃতিত্ব। ঠিক আছে আদিত্য, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।